আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 31 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাতে বৃষ্টি হওয়ার পরেও যেন গরমের তীব্রতা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। ব্যাকসিটে বসে থাকা সানজিদা আর ইরা এটা ওটা গল্প করেই যাচ্ছে। মুখে যেন তালা নামক জিনিস নেই। ইমরান সামনে থাকা আয়নায় হাত রেখে সোজা করে নিল। হ্যাঁ, সোজা করে নিল, কিন্তু সানজিদার সোজাসুজি। আয়নাতে চোখ রাখলেই সানজিদার ঘনপল্লব বিশিষ্ট অক্ষযুগল দেখা যাচ্ছে। এই মুক্ত সে কত আগেই বন্দি করেছে মনে রায় নাই। শুধু হাজার দেখলেও তৃষ্ণা নিবারণের জো নেই। এমনটা আসলে কেন হয়? ভালোবাসে বলে। ভালোবাসার মানুষকে ভালোবাসার ওপরে অনুভূতি ও চেয়ে থাকার তীব্র ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত কমে যায় না। এক অদ্ভুত নীলাময় খেলা। আর এদিকে গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ল। দুপাশে সারি সারি শোরুম, কাচের দেয়ালে ঝলমলে আলো, দূর থেকে যেন উৎসবের আমেজ। ইমরান গাড়িটা পার্কিং এ ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করতেই সানজিদা আর ইরা দুজনেই হালকা উত্তেজনায় একে অপরের দিকে তাকালো। সানজিদা দরজায় হাত দিয়েছে খোলার জন্য, তখন দরজা আপনা আপনি খুলে গেল। অবাক হয়ে চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো ইমরান দরজা খুলে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, মেরুন রঙের টি শার্ট পরিহিত। মেরুন রঙে বেশ মানিয়েছে ইমরানকে। না চাইতেও এক দৃষ্টিতে তাকিয়ে রইল সানজিদা। সানজিদার এমন কাজে ইমরান হালকা কেসে সানজিদাকে হুঁশে আনার চেষ্টা করলো। সানজিদাও বেশ বিব্রত বোধ আর লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে ইরার পাশে গিয়ে দাঁড়ালো। এই মানুষটাকে দেখে আজকাল খুব ইচ্ছা হয় শুধু তাকিয়েই থাকতে। সানজিদা নিজের মনকে কয়েকটা গালি দিয়ে হাঁটা ধরলো ইরার সাথে। ইমরান মুচকি হাসি দিয়ে পেছন পেছন গেল। শপিং মলের স্বয়ংক্রিয় কাচের দরজা খুলতেই শীতল এসির বাতাস এসে গরমে ক্লান্ত শরীর জড়িয়ে দিল। ভেতরে ঢুকেই চোখ ঝলসে যাওয়ার মতো আলোর ঝলকানি। মেঝেতে সাদা মার্বেলের ওপর লাইটের প্রতিফলন যেন ছোট ছোট তারার মতো ছড়িয়ে আছে। চারপাশে মানুষের গুঞ্জন, কেউ দাম জিজ্ঞেস করছে, কেউ ট্রায়াল রুমের সামনে লাইনে দাঁড়িয়ে, কেউ আবার নতুন কালেকশনের সামনে ছবি তুলছে। প্রথমেই তারা ঢুকলো একটা বড় পোশাকের শোরুমে। সারি সারি রেখে সাজানো শাড়ি, থ্রি পিস, গাউন, বাহারি রঙের চোখ জুড়িয়ে যায়। গাঢ় নীলের ওপর রূপালী কাজ, হালকা পিচের ওপর সূক্ষ্ম ফুলের নকশা, লাল জামদানি থেকে শুরু করে পেস্টেল বেডের আধুনিক ডিজাইন। প্রতিটা পোশাক যেন আলাদা আভিজাত্যর প্রতীক বহন করে। হঠাৎ চোখ গেল এক তাঁতের শাড়ির উপর। আকর্ষণ যেন সেখানেই আটকে গেল। হাতে নিয়ে দাম দেখে চম্বুকের নেই আটকে রইল। তড়িঘড়ি করে শাড়ি থেকে হাত সরিয়ে নিয়ে থ্রি পিসের দিকে এগোলো। এরা ওর পছন্দ মতো খুঁজে চলেছে। আরও সানজিদা তার অর্থ অনুযায়ী। সে এখানে আসার পর থেকে 3টে টিউশনই নিয়েছে। এতে করে পড়ালেখাও নিজের খরচ বেশ স্বাচ্ছন্দ্যে চলে যায়। খাবার খরচ সানজিদা দিতে চেয়েছে বহুবার, কিন্তু সুফিয়া বেগমের রাগ অভিমানের পাল্লায় আর সেটা দেওয়া হয় না। তার কথা, মেয়ে হিসেবে যখন আঁকড়ে ধরেছে, তাহলে খাওয়ার খরচ দিয়ে থাকতে হলে যেন দূরে চলে যায়। ইরা একটা হালকা ল্যাভেন্ডার রঙের ড্রেস তুলে আয়নার সামনে ধরতেই সানজিদা মুচকি হেসে বলল, এটা তোমার ওপর দারুণ মানাবে, একবার পরে দেখো। ইমরান একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে অফিসের মেইল চেক করছিল, কিন্তু মাঝে মধ্যে চোখ তুলে দুজনের উৎসাহভরা মুখ দেখছিল। তাদের হাসি, খুনসুটি সবকিছু দেখে তার ঠোঁটের কোনো অজান্তে হাসি ফুটে উঠল। তারপর তারা গেল জুতোর সেকশনে। কাচের তাকের ভেতরে সাজানো হাই হিল, স্যান্ডেল, স্নিকার ঝকঝকে আলোয় আরো আকর্ষণীয়। ইরা একটা হালকা সোনালি হিল পায়ে গুলিয়ে হাঁটতেই টুকটুকে শব্দে মেঝেতে কেঁপে উঠল। সানজিদা আবারও আরামদায়ক জুতো পছন্দ করে, বেশ উঁচু না আবার বেশি নিচুও না, মাঝামাঝি সাইজের, মাপ অনুযায়ী নিয়ে নিল দুজনেই। আর এদিকে, দাঁড়াও, আমার কথাটা শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। রিমের পেছন যেতে যেতে কথাগুলো বলল নির্ঝর, কিন্তু কোনো পাত্তাই দিল না রিম। এমন আচরণের পর রিমের আর নির্ঝরকে দেখতে ইচ্ছে করছে না। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো। এমনি নির্ঝরকে দেখলে এখন আতঙ্ক লাগছে। নির্ঝর আবারও বলল, আমার কথাটা শোনো, তুমি যা ভাবছো আমি ওরকম নই। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বিশ্বাস করা আমার এরকম কোনো উদ্দেশ্য বা চাওয়া ছিল না। আমি শুধু। রিম বলল, প্লিজ আপনি চুপ করুন তো, এত হ্যাংলা কেন আপনি? এত কিছুর পরও আপনি আমার কাছে কেন আসছেন? নিজেকে কি মনে করেন, খুব বড় মাস্তান? নির্ঝর বলল, তুমি যেমনটা। রিম বলল, কি যেমনটা করে যাচ্ছেন? মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় জানেন না? আরেকবার কথা বলতে আসলে আমি কমপ্লেন করব। বলেই চলে গেল রিম। পেছনে নির্ঝর বোকা বনে গেল। সে কি করতে চায় আর কি হতে যায়, আসলে ভাগ্য যা ছিল তাই। রাইসাকে নির্ঝরের বিষয়টা বললেও ফাহিমের বিষয়ে কোনো কিছুই বলেনি। দুই বান্ধবী বসে আছে। রাইসার সামনে চোখ রাখতেই দেখলো একটা মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে। স্কুল ছুটি হয়েছে। মেয়েটা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। তার মাও কত আবেশে জড়িয়ে নিল। ওনার আঁচল দিয়ে মেয়ের চোখ মুখে ঘাম মুছিয়ে দিয়ে কপালে এক চুমু খেলো। মেয়ের পিঠ থেকে ভারী বইয়ের ব্যাগখানা নিজের হাতে তুলে নিল। এটাই মা, সন্তানের ভার সইতে কষ্ট হবে বলে নিজের হাতে তুলে নিল। রাইসার চোখ থেকে অগোচরেই পানি পড়ল। তার তো মা নেই, এসব কষ্টের কথা বলার মতো মানুষও তার নেই। কাকে বলবে জীবনের গল্প? সে নিজেও গুছিয়ে কথা বলতে পারে না। নিজের ভেতরে কষ্ট জমাট বেঁধে ক্ষয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রিম বলল, রাইসা তুমি কাঁদছো কেন? রিমের কথায় রাইসা চটজলদি চোখের কোণে থাকা অশ্রুটুকু মুছে নিল, যেন কষ্ট কাউকে দেখানো এক অপরাধ। রাইসা বলল, না, আসলে চোখের উপর থেকে গাছের কিছু একটা পড়েছে মনে হয়, তাই পানি বের হচ্ছে। রাইসা ক্ষণিক আবার সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল নিষ্পলক। তারপর বলল, মানুষ বেঁচে থাকে জীবনের সাথে যুদ্ধ করে।
যুদ্ধে জয়ী হতে পারলে তুমি হিমালয়ের শৃঙ্গ, আর না জিততে পারলে তুমি প্রশান্ত মহাসাগরের শেষ গভীরতা। যাকে ধরাছোঁয়ার সাধ্য নেই। মানুষ এক জীবনে কত কিছু অতিক্রম করে। একটা খাতা লিখতে লিখতে একদিন শেষ হয়ে যায়, কলমের কালিও শুকিয়ে যায়, এভাবে জীবনের বাতিও নিভে যায়। আর এদিকে অন্ধকার পরিবেশ পুরো বাড়ি জুড়ে। সানজিদা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। ইমরান গিয়ে পাশেই দাঁড়ালো। ইমরান বলল, এত রাতে এভাবে ছাদে থাকা একা তোমার পক্ষে মোটেও ঠিক নয়, ভেবেচিন্তে কাজ করিও। তো এখানে দাঁড়িয়ে কি স্মৃতিচারণ করছেন মিস? সানজিদা পাশ ফিরে ইমরানের দিকে তাকালো এক পলক, পরপরই চোখ ফিরিয়ে আগের মতো সোজা হলো। কাটকাট গলায় বলল, আপনি এখানে কি করছেন? আমি কি স্মৃতিচারণ করব? এমন কোনো স্মৃতি আমার নেই যে বসে বসে সেটা নিয়ে ভেবে দিন পার করব। আপনার অঢেল সময় থাকলে আপনি বসে বসে এসব কাজ করতে পারেন। সানজিদার কাছ থেকে এমন উত্তরই আশা করেছিল, কারণ ইমরান জানে সানজিদা কেমন। কয়েক বছর আগে যখন তেরা কথা বলতে পেরেছিল, সেখানে এখন তো বয়স ও বুদ্ধি দুটোর তুলনায় এগিয়ে গেছে। এমন উত্তর আশাজনক। তারপর বলল, তুমি কিন্তু একটু পরিবর্তন হওনি সানজিদা। আগের থেকে তোমার কথার ঝাঁজ বেশ ঝাঁঝালো। তবে ব্যাপার না, মিষ্টির থেকে ঝাল বিষয়টা আমি বেশি উপভোগ করি। ইমরানের কথায় সানজিদা ভ্রু কুঁচকালো। অন্ধকারে ঠিক বোঝা না গেলেও তার চোখের দৃষ্টি যেন আরো ধারালো হয়ে উঠল। তারপর বলল, আপনার উপভোগের বিষয় আমি নই মিস্টার ইমরান, তাই এসব মন্তব্য নিজের কাছে রাখতে ভালো হয়। কথাটা বলে সে আবারও আকাশের দিকে তাকালো। আজ আকাশে চাঁদ নেই, শুধু মেঘের ভেলা আর দূরের কয়েকটা তারার ক্ষীণ আলো। বাতাসে হালকা শীতলতা দুজনকেই শীতল করে দিচ্ছে। পাশ থেকে একটা শপিং ব্যাগ সানজিদার দিকে ঠেলে দিল। সানজিদা অবাক হয়ে তাকিয়ে রইল। ইমরান নিজ থেকেই বলল, এটা তোমার জন্য। সানজিদা বলল, কি এটা? আমার জন্য কেন এনেছেন? আমি আপনার থেকে কোনো কিছু নিতে পারবো না। ইমরান বলল, আজব তো, কেউ কিছু দিলে নিতে হয় মিস, এটা ভদ্রতা, আপনি মনে হয় জানেন না। আর এদিকে ঘড়িতে বাজে 7:15। সেই 7টা থেকেই বসে আছে রাইসা। ঘড়ির সময় চলছে, কিন্তু তার সময় যেন থেমে গেছে। হবে না কেন, তেজের ঘরে বসে আছে, তাও টেবিলের ওপর বই খাতা নিয়ে। বুকের ভেতর মেঘের গুরুম গুরুম শব্দে তোলপাড় হচ্ছে। তাকে পড়াবে বলেছিল। রাইসা বেশ অস্বস্তিতে পড়েছে মনে হয়। একটা কথাই ভাবছে, মেয়ে টিউটরের কথা বলেছিল সেটাই উত্তম ছিল, পরে নিজেই পড়াবে বলে ঠিক করেছে। তেজ অফিস থেকে এসে বই খাতা নিয়ে তার রুমে আসতে বলেছিল। রাইসা নিরুপায় হয়ে গুটি গুটি পায়ে এসেছে। পড়ালেখা যাও একটু জানে, সেটাও যেন হজবরল হয়ে গেছে। তেজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সাদা শার্ট পরে আছে। ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। বুকের কাছে 2টা বোতাম খোলা আছে। সেটাই লাগাতে লাগাতে রাইসার দিকে এগিয়ে আসলো। তেজ কখনো শর্ট গেঞ্জি পরে না, সবসময় শর্টে নিজেকে স্বাভাবিক মনে করে। রাইসা বেশ বইয়ের উপরে কভার পেজ কেমন করে ধরে আছে, যেন এখান থেকে ছুটে যেতে পারলে বাঁচে। তেজ গম্ভীর কণ্ঠে বলল, বই বের করো। রাইসা পড়ে গেছে বিপাকে। সে কি বই বের করবে? অবশেষে ছোট মুখখানা খুলে বলল, জি কোন বই? তেজ রাইসার দিকে তাকিয়ে বলল, কোন বিষয়ে বেশি প্রবলেম হয় সেটা বের করো। রাইসার হাত কাঁপছে ভীষণভাবে, তাও নিজেকে সামলাতে সামলাতে হিসাব বিজ্ঞান বইটা বের করলো। সব একটু একটু পারলেও এই হিসাব বিজ্ঞানের শুধু কাঁচা বললেই ভুল হবে, পুরাই কাঁচকলা। শুধু যে রাইসা এমনটা নয়, অধিকাংশই 90% কমার্সের স্টুডেন্টই এই হিসাব বিজ্ঞানের দুর্বল। এটাকে ভয়াবহ আকারে ভয় পায়। তেজ চেয়ারটা টেনে রাইসার সামনে বসলো। বইটা তার হাত থেকে নিয়ে কয়েক পাতা উল্টে দেখলো, তারপর শান্ত গলায় বলল, হিসাব বিজ্ঞানে তো ভয়ের কিছু না, তুমি ভয় পাও বলেই কঠিন লাগে। রাইসা নিচের দিকে তাকিয়ে রইল। তার আঙুলগুলো এখনো কাঁপছে। বুকের ভেতর ধকধক শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে। তেজ খাতা খুলে একটা অঙ্ক লিখে দিল। এরপর রাইসার দিকে খাতা এগিয়ে দিয়ে বলল, এইটা করো। রাইসা খাতার দিকে তাকিয়ে রইল। মাথা কাজ করছে না, সংখ্যাগুলো যেন চোখের সামনে নাচছে। তেজ ভ্রু কুঁচকে বলল, কি হলো, শুরু করো। রাইসা কাপা কাপা হাতে কলম তুলে নিল। কি লিখবে? হাতের কাঁপুনিতে টেবিলের ভূকম্পন চলছে। তেজ অবাক হলো, এই মেয়ে এত প্রকার ভীতি কেন? রাইসা কিছু বলতেও পারছে না। এটাকে ভয় বলে নাকি অস্বস্তি বলে? অনেকে এমন নার্ভাস হয়ে পড়ে, এটা কোনো অসাধারণ কিছু নয়। কি সমস্যা, কাঁপাকাপি করছো কেন? একটা কলম ধরে লিখতেও এই অবস্থা করে ফেলছো, যেন তোমাকে মৃত্যুদণ্ডের আগে কিছু করতে বলা হয়েছে। একটা সামান্য অঙ্ক করতে দিয়েছি, এখানে এরকম করার কি আছে? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? রাইসা থামলো। কলমটা হাত থেকে পড়ে গেছে টেবিলে। পড়তে পড়তে একেবারে নিচেই পড়লো। আটকাতে চেয়েও পারলো না, যে তাকে মানতেই পারেনি স্ত্রী হিসেবে। তার আগে পিছে ঘুরতে স্পষ্ট বারণ করেছে নিজেই। তারই ঘরে আসছে বসে আছে তার কাছে পড়ার জন্য। রাইসা হেলে কলম তুলে নিলে তেজ বাধা দিয়ে বলল, স্টপ, তুমি বসো। রাইসা সেই মতো বসে থাকলো। তেজ উঠে সেই কলম হাতে তুলে নিল। এরপর রাইসার বসা চেয়ারের সাথে নিজের চেয়ার টেনে এনে বসালো। এতে রাইসা হকচকিয়ে গেল আর দুর্বল হয়ে পড়েছে। বুকের ভেতর এত জোরে জোরে ধরাস ধরাস করছে, যেন এখনো হৃদস্পন্দন খুলে হাতে চলে আসবে। এরকম হলে বুকের ব্যথাও বেড়ে যায়।
তেজ কলম খাতার উপরে রেখে রাইসার দিকে তাকিয়ে বলল, এদিকে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলে অঙ্ক শুরু থেকে বুঝিয়ে দিচ্ছে, আর রাইসা শুধু দেখেই যাচ্ছে। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। যা শুনছে তার সাথে সাথে যা পূর্বের জানা ছিল সেগুলোও যেন বেরিয়ে যাচ্ছে। তেজ রাইসাকে বুঝে দেওয়ার পরেও তার যেন কোনো রেসপন্স পাচ্ছে না। তার দিকে তাকালো, দেখলো মেয়েটা ভীষণ নার্ভাস হয়ে আছে। গ্রামের এক রাত্রি মেয়ে ছেলেদের সাথে চলাফেরা নেই, তার উপর জীবনের এত বড় দুর্ঘটনা খুব সহজে মেনে নেওয়া যেন এক দুর্বিষহ। তাও পটটা সহজ হতো যদি তেজ তাকে মেনে নিত। স্বাভাবিক এক দম্পতির মতো তাদের জীবন চলতো। রাইসা হঠাৎ সামনে চোখ তুলে তাকালো, তার গালে হাত রেখে তেজ খুব কাছে এসেছে। তারপর বলল, ভয় পাচ্ছ? রাইসা আমতা আমতা করে বলল, যে জি। তেজ হালকা হাসলো, এরপর রাইসার গালে রাখা হাত আলতো করে ধরে রেখেই বলল, ইউ আর এ জাস্ট এ লিটল গার্ল। এরকম ভয় পাওয়ার কি আছে? আম নট এ রাক্ষস, তোমাকে খেয়ে ফেলবো না, আগেই বলছি। এভাবে দূরত্ব বজায় রাখার দরকার নেই, আর কাপাকাপি করলে তোমারই সমস্যা। এখন থেকে নিজেকে স্ট্রং করো, কারণ তোমাকে আমার কাছেই আসতে হবে পড়তে। তাই যত আগে নিজের ভয় কাটাতে পারবে সেটাই তোমার ভালো। আর কোন সাবজেক্ট সমস্যা আমাকে মুখে বলে দিবে, আমি তোমাকে বুঝিয়ে দিব। লজ্জা পাওয়ারও কিছু নেই, চলো যেটা দিয়েছি বুঝো। এতগুলো কথা শুনে রাইসা মুখে বলার ভাষা নেই। ভূতের মুখে রাম রাম। যে নিজেই হুঙ্কার দিয়ে চলে যেতে যেতে বলে সে নিজেই বলছে তাকে ভয় পাওয়ার কিছু নেই, আর না সে খেয়ে ফেলবে। রাইসার গাল থেকে হাত ছড়িয়ে আবারও পুনরায় বুঝাতে লাগলো, বুঝেছো? রাইসা বেশ লজ্জায় পড়ে গেল। প্রথম দিকে বুঝলেও শেষের ক্যালকুলেশন বুঝতে পারলো না। নিজে হেলে বোঝার চেষ্টা করলো। কপালে কিছু চুল বেরিয়ে এসে সামনে পড়তেই বিরক্তি নিয়ে হাত বাড়িয়ে গুছতে নিবে। চুলে হাত লাগানোর পূর্বে তেজ ছোমেরে রাইসার হাত আটকে দিয়ে বলল, তুমি পড়ো, আমি এদিকে দেখছি। বলে নিজের হাতে চুলগুলো ওনার ভেতর কানের পিঠে জড়িয়ে দিল। রাইসাকে দেখতে দেখতে মনে মনে বলে উঠল, তোমার কাজ তুমি করো, আর তোমাকে সামলানোর জন্য আমি আছি। তারপর বলল, কদম ফুলে বসিয়ে ভ্রমর পাইবে না সেই স্বাদ, তোমার স্বাদ আমার মাঝে নিয়ে কবেই তোমাকে করেছে বিষাদ। তুমি আলপনার মতোই ছিলে, কিন্তু নিজের হাতে মুছিয়ে নিজের জন্য আঁকিয়েছি আগে। রাইসা অতীব চেষ্টায় নিজেকে স্বাভাবিক করতে বেশ কিছুক্ষণ সময় লাগলো, কিন্তু বুঝতে পারছে না। তেজ আবারও বইয়ের দিকে তাকিয়েই বলল, না বুঝলে লজ্জা করবে না? যতবার বুঝতে পারবে না ততবার আমাকে বলবে। তুমি যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ আমি বুঝাবো। যদি বুঝাতে বুঝাতে বৃদ্ধ বয়স এসে যায় তাতেও আমার কিছু যায় আসে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।